নমস্কার। হাজং মাতা রাসমণি 1901 খ্রিস্টাব্দের 31শে জানুয়ারি বর্তমান দুর্গাপুর উপজেলাধীন কুল্লাগড়া ইউনিয়নের বহেরাতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন 1946 খ্রিস্টাব্দের সংগঠিত ময়মনসিংহের টঙ্ক আন্দোলনের অন্যতম নেত্রী। তিনি এই আন্দোলনের প্রথম শহীদ। এই বিপ্লবী নেত্রীকে নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো স্মরণীয় শহীদ বিপ্লবী হাজং মাতা রাসমণি। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বিংশ শতাব্দীর 30 থেকে 40 দশকে বাংলায় নানা ঘটনাবহুল ও সংঘাতপূর্ণ ছিল। একদিকে ফ্যাসিবাদের উত্থান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা, শোষণ, বঞ্চনা আর সমাজ জীবনকে ভয়াবহ মন্বন্তর। সমাজ জীবনে এসেছিল মন্বন্তর, দুর্ভিক্ষ এবং জেলার বিভিন্ন জেলায় জমিদার যোদ্ধাদের অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম সংগঠিত হয়েছিল। এই সংগ্রামে অনেক কৃষক রমণীর ভূমিকা ছিল অবসরণীয়। তাদের মধ্যে হাজং মাতা রাসমণির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলার উত্তর সীমান্তে গারো পাহাড় এলাকায় এক মনোরম পরিবেশে হাজং, গারো, ডাল্য, কোচ প্রভৃতি উপজাতিদের বাস। এই অঞ্চলে ময়মনসিংহের সুসংগ জমিদারদের অন্তর্ভুক্ত ছিল। এই অঞ্চলে কৃষকরা ছিল ভূমিহীন বর্গা চাষি। এই বর্গা চাষিদের বছরে নির্দিষ্ট সময়ে খাজনা দিতে হতো এবং জমিদারদের বাড়ির উৎসব অনুষ্ঠানে ভ্যাট দিতে হতো। বেগার খাটতে হতো। জমিদাররা ছিল ভাগ্যবিধাতা, নচেত অত্যাচারী জমিদারদের শোষণ ও অত্যাচার বেড়ে যেত। এই অঞ্চলে খাজনাকে বলা হতো টঙ্কা। 1946 সালে বাংলাদেশব্যাপী তেভাগা আন্দোলনের সাথে মিশে অত্যাচারী জমিদার যোদ্ধা মহাজনদের মূলোৎপাটন করতে উদ্যোগ গ্রহণ করা হয়। এই সংগ্রামে হাজং মাতা রাসমণির বৈপ্লবিক নেতৃত্ব, আত্মত্যাগ, ভারতকে শোষণমুক্ত করার সংগ্রাম স্মরণীয় তথা যোগ্য বললে অত্যুক্তি হবে না। হাজং মাতা নিজেই ধান লাগাতেন জমিতে। ধান হলে ঢেকি দিয়ে ধান ভেঙে তিনি চাল তৈরি করে বিক্রি করতেন। সেই সাথে অঞ্চলে আতুর ঘরে দায়ী বা ধাত্রী হিসাবে তার সুনাম ছিল। তার জীবন ছিল সংগ্রামমুখী। দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ রাসমণির জীবনকে বদলানোর সময় বলা যেতে পারে। মহাযুদ্ধে বাংলাদেশের সমস্ত সমাজ সংসার সমস্ত ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। এই সময়ে চলেছিল ফ্যাসিবাদ বিরোধী গণসংগ্রাম। মহিলা আত্মরক্ষা সমিতির পতাকা তলে সমবেত হয়েছিলেন মহিলারা। রাসমণি মহিলা আত্মরক্ষা সমিতিতে যোগদান করেন। 1350-এর মহামন্বন্তরে বিশেষ করে দরিদ্র মানুষরা অন্যভাবে মৃত্যুর করাল ছায়ার সম্মুখীন হলেন। রাসমণি নোঙ্গরখানা খুলে 3টি গ্রামের মানুষকে বাঁচিয়ে রেখেছিলেন। এই সময় পরিধান বস্ত্রের বেশ অমিল ছিল। রাসমণি গ্রামের পর গ্রাম ঘুরে নোঙ্গরখানার জন্য চাল, অর্থ, বস্ত্র সংগ্রহ করতেন। জমিদারদের, মজুতদারদের অবৈধ গুদামজাত চাল বাজেয়াপ্ত করে নোঙ্গরখানার জন্য ব্যবহার করতেন। দুর্ভিক্ষ প্রতিরোধের জন্য বেশি খাদ্য ফলানো, খাল কাটা, বাঁধ তৈরি করা সব সামাজিক আন্দোলনের পূর্বভাগে থাকতেন রাসমণি। গ্রামের ধর্মগোলা ফসল ওঠার সময় সকলে উদ্বৃত্ত দান করে ওই ধর্মগোলার মধ্যে রাখা হতো এবং ওই ধান দিয়ে বা সারা মাস কর্য হিসেবে অপরকে দেওয়া হতো এবং ধান উঠলে আবার সেই ধান হস্তান্তর করে ফিরে এসে ওই গোলায় রাখা হতো। হাজং মেয়েদের জন্য কুটির শিল্প, হাজং পল্লীতে বিদ্যালয় খোলা, বয়স্কদের নৈশ বিদ্যালয় খোলার উদ্যোক্তা ও প্রথম ছাত্রী হন ওই স্কুলের রাসমণি। রাজনৈতিক পাঠচক্র এবং সর্বপ্রকার জনকল্যাণ কর্মসূচিতে অগ্রগণ্য ভূমিকায় থাকতেন রাসমণি। রাসমণি সভা সমিতি, বৈঠক, পাঠচক্র, আলোচনায় যোগদান করে তার
যে চেতনা লব্ধ হয়েছিল তা থেকে গণচেতনা উদ্বুদ্ধ হয়ে এক বিপ্লবী দল গড়ে তোলেন। হাজং বিদ্রোহের প্রচণ্ড আঘাতে ময়মনসিংহের সুসংগ জমিদার, 3টি মহকুমার জমিদারদের এবং বংশধর ক্রমে ইংরেজ শাসনে পুলিশ ব্যবস্থা নিশ্চিন্ত হয় কিছুদিনের জন্য, অর্থাৎ অঞ্চলে শোষণমুক্ত গণরাষ্ট্র তৈরি হয়। ইংরেজ সরকারের শোষণ এবং শাসনের ভিত্তি ছিল জমিদারি প্রথা। অতএব ইংরেজ সরকার তার অনুগত জমিদারদের রক্ষার জন্য 1 জানুয়ারি 1946 সালে জেলার ম্যাজিস্ট্রেট বেস্টিন সাহেবের পরিচালনায় ইস্টার্ন ভলান্টিয়ার রাইফেল বাহিনী হাজং গ্রামগুলির উপর আক্রমণ চালায়। বেস্টিনের নির্দেশে সৈন্যবাহিনী হাজং গ্রামের পর গ্রাম প্রবেশ করে চাষির ধান, চাল, গরু, মহিষগুলো গুটি বাটি সব লুট করতে লাগলো। গ্রামের ঘরবাড়ি, স্কুল, পাঠশালা পুড়িয়ে দিল তারা। মহিলাদের ইজ্জত নষ্ট করতে লাগলো। রাসমণি দিবারাত্রি গ্রামের পর গ্রাম সকলকে অভয় দান করতেন। আধুনিক অস্ত্রের বিরুদ্ধে গেরিলা যুদ্ধের কৌশল শেখাতেন। চাষিরা দেশীয় অস্ত্র নিয়ে রুখে দাঁড়ালো। 1946 সালে 31 জানুয়ারি দুপুরে প্রায় 25 জন সৈন্য হাজং অঞ্চলের 72টি গ্রামে প্রবেশ করে। সেই সময় গ্রামের পুরুষেরা সামরিক তালিম নিতে যাওয়ার জন্য গ্রামটি পুরুষশূন্য ছিল। বর্বর সৈন্যরা গ্রামের মা বোনদের উপর অত্যাচার আরম্ভ করে। কৃষক বধূ সরস্বতীর আর্তনাদ গ্রাম থেকে অনেক দূর পর্যন্ত পৌঁছায়। পার্শ্ববর্তী গ্রামে রাসমণি তার দলীয় কর্মীদের নিয়ে আহারের জন্য প্রস্তুত হচ্ছিলেন। সরস্বতীর আর্তনাদ শুনে বয়সী মাতা রাসমণি অন্তর জ্বলে উঠল। তাদের আর আহার গ্রহণ করা হলো না। উপস্থিত তার 35 জন বীর সাথীদের নিয়ে তার চিরসঙ্গী বরদা, বড় একটা রামদা ছিল তার সাথে, সেটি করে সোমেশ্বরী নদীর তীরে 25 জন আধুনিক অস্ত্রে সুসজ্জিত ইংরেজ সৈন্যদের উপর তিনি রামদা নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। হাজং চাষিদের তীর বর্ষা আঘাতে কয়েকজন সৈন্য ধরাশায়ী হলো। সৈন্যদের গুলিতে কয়েকজন চাষি আহত হলো। যে সিপাহীটি হাজং বধূ সরস্বতীর উপর অত্যাচার করেছিল তাকে খুঁজে পেয়ে রাসমণি তার বিশ্বস্ত দা দিয়ে এক কোপে তার মুন্ড দেহ থেকে বিচ্ছিন্ন করেন। আর এক সিপাহী 10টি বুলেটের আঘাতে রাসমণির দেহ ক্ষতবিক্ষত করে। যুদ্ধরত অবস্থায় রাসমণির দেহ ভূলুণ্ঠিত হয়। তার অপর এক সহযোদ্ধা সুরেন্দ্র হাজং তার বর্ষার ফলকে কয়েকজন সিপাহী বক্ষ বিদীর্ণ করেন। সিপাহীদের বুলেটের আঘাতে সুরেন্দ্রের প্রাণহীন দেহ ভূমিশয্যা গ্রহণ করে। এইভাবে প্রায় 2 ঘন্টা ধরে যুদ্ধ চলেছিল। সোমেশ্বর নদীর বালুকাময় তীরভূমি রক্তে রঞ্জিত হলো। সৈন্যদের মধ্যে কয়েকজন নিহত ও 15 জন আহত হয়। হাজংদের মধ্যে বীরমাতা রাসমণি, বীর সুরেন্দ্র সহ কয়েকজন শহীদ হন এবং বিদ্রোহীদের প্রায় সকলেই আহত হন। এই যুদ্ধে 2টি রাইফেল, 1টি স্টেন গান হাজংদের হস্তগত হয়। যুদ্ধের খবর চারিপাশের গ্রামগুলিতে পৌঁছানোর পর বিরাট সংখ্যক হাজংদের অস্ত্রশস্ত্র নিয়ে আসতে থেকে সৈন্যরা প্রাণ ভয়ে পলায়ন করে। বীরদের রাজস্ব ও আত্মবলিদানে উদ্বুদ্ধ হয়ে 49 সাল পর্যন্ত ব্যাপক রক্তক্ষয়ী বিদ্রোহ সংগঠিত হয়। এরপর সর্বশেষ টঙ্ক প্রথার অবসান ঘটে। আজও গারো পাহাড়ের আশেপাশের গ্রামগুলিতে হাজং মাতা চিরজাগ্রত ও চিরস্মরণীয় আছেন। ইতিহাস তার জয়গাথা অমিলন থাকবে চিরদিন। আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোগত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।